হবে সোমবার, সম্ভবত মানডেতে। আজকে যেভাবে পারা যায় একটু টেনে হলেও সেটটা শেষ করতে হবে। এর মধ্যে ইম্পর্টেন্ট কথাগুলো আমি একটু বেশি বলবো, আর যেগুলো বেশি একটা ইম্পর্টেন্স ক্যারি করে না সেগুলো একটু বলে চলে যাব। আচ্ছা, গত ক্লাস থেকে আমরা যেটা শিখেছিলাম, মানে আমি যেভাবে বলেছি আসলে সেভাবে বইয়ের মধ্যে লেখা থাকে না। হ্যাঁ, আপনারা কি পড়েছেন কেউ? কেউ একটু রেসপন্স করেন। মানে কেউ কি একটু পড়েছেন, না পড়লেও হবে, মানে যদি মনে করেন যে পড়ি নেই, অসুবিধা নেই, সেটাও বলেন। আচ্ছা, আমি তাহলে বলি, কেউ কোনো কথা বলবে না। মেইনলি আমি যেটা মানে একটা লাইনে যদি সামারাইজ করি, প্রাইমারি এরিয়া গুলো মেইনলি এক্সিকিউশন করে, আর অ্যাসোসিয়েশন এরিয়া or সেকেন্ডারি এরিয়া they are engaged in loading memory, মানে জাস্ট লাইক দিস। আমি বার্ডস বা একটা মুরগি বা হ্যান দেখে কখন চিনতে পারবো? যখন আমি আগে দেখবো, প্রিভিয়াসলি এটা দেখবো, দেন এটা আমি রিকগনাইজ করতে পারবো, কারণ এটা আমার মেমোরিতে এনগেজ হয়ে যাবে। সেকেন্ড টাইম দেখলে আমি এটা চিনতে পারবো। এই যে মেমোরিটা, সেটা থাকবে সেকেন্ডারি বা সোমাস্থেটিক এরিয়াটাতে, এবং প্রাইমারি এরিয়া আলটিমেটলি এটা আমার এক্সিকিউট করবে রিকগনাইজ করার জন্য। সব সব ফাংশনাল এরিয়া গুলো যেগুলো প্রাইমারি সেগুলো এক্সিকিউট করবে আলটিমেটলি, কিন্তু সেকেন্ডারি বা অ্যাসোসিয়েশন এরিয়া গুলো ওরা সবসময় সাহায্যকারী, হেল্পিং হ্যান্ড, রিকগনাইজ। 40 বেজে গেছে, আমি শুরু করি। হ্যাঁ, শুরু করবো কি? কেউ একটু বলেন। यस मैम। আচ্ছা জি ম্যাম। আচ্ছা, আজকে ভিজুয়াল এরিয়া দিয়ে একটু বলি। Visual area, that means the area which help us to see. Okay, ভিজুয়াল এরিয়াটা যেখানে রিসাইড করছে সেটা হচ্ছে যে ক্যালকারাইন সালকাস, তার দুইটা লিপে এবং ওয়ালে। What is the function? It receives sensory data from its own retina, which lacks details, analysis, and discrimination. What is the meaning of this? You just seen something. You just looked at a bottle. Okay, you just see it, মানে তুমি জাস্ট এটা দেখেছো, but what is this? Is it a bottle or a pen or something others? You can't recognize, analyze, or discriminate. Okay, just there is something you just recognize, মানে এখানে কিছু একটা আছে, হ্যাঁ, আমি দেখেছি। এই জাস্ট এই বিষয়টা কি হবে, এই অবজেক্টটা থেকে লাইট আমার রেটিনাতে যাবে, রেটিনা থেকে আমার এই প্রাইমারি ভিজুয়াল এরিয়াতে ইনফরমেশনটা যাবে। তো প্রাইমারি ভিজুয়াল এরিয়া then it will recognize there is something in front of your eye. That is the function of primary visual area, but it can't discriminate or analyze what is this. Okay, and to discriminate it,
or to recognize it. What is this? It will take help from the secondary visual area, that is from the area 18 and 19, that works as a visual memory. That what is the function of this? It will recognize object by relating the present impression with the past visual experience. If যদি আমি এটা পাস্টে কখনো এটা দেখি যে আমার দেন আমি এটা যদি আগে জানতাম যে দিস ইজ এ বোতল, then this type I can recognize this is a bottle. Okay, how? From this bottle, light will go to my retina. From the retina, the information will go to primary visual area. And primary visual area will send this information to the secondary visual area. In the secondary visual area, it will analyze এটার মেমোরিটা আগে আছে কিনা, যে দেখবে যে এখানে বোতল রিলেটেড মানে এই অবজেক্ট রিলেটেড ঠিক এই ধরনের অবজেক্ট গুলো কিভাবে রিকগনাইজ করে ব্রেন, কি হিসেবে জানে, how it is named in the brain. Then the secondary visual area said this is a bottle. Okay, then it will be recognized as a bottle with the help of secondary visual area, which will be ultimately executed by the primary visual area. Okay. Let's go to the applied portion of visual area. The applied বলে হ্যাঁ, একটু অ্যাপ্লিকেশন পর্যায়ে যাই। সাপোজ আপনাদের মধ্যে একজন ফরেনার স্টুডেন্টের নাম বলেন, ছেলে, মেল। Anyone? Male foreigner student. Anup. Sorry? Anup Rajpaure. Oh, I can't recognize him. আচ্ছা ঠিক আছে, দেশে কি আর বাংলাদেশে কেউ একজনের নাম বলেন। এত সময় লাগছে কেন, একজনের নাম বলেন। ম্যাম রবিউল। ওকে, রবিউল, ঠিক আছে। রবিউল রবিউল ঢাকায় থাকে, হোস্টেলে, লাইভস ইন ঢাকা ইন দ্য হোস্টেল। দেন বাড়িতে গেল রবিউল, বাড়িতে গিয়ে সে তার বান্ধবীকে দেখলো। দেখলো, চোখ দিয়ে দেখলো, ঠিক আছে, জাস্ট দেখলো। এই ইনফরমেশনটা রেটিনা থেকে কোথায় গেল? প্রাইমারি ভিজুয়াল এরিয়াকে দেখলো, ঠিক আছে। প্রাইমারি ভিজুয়াল এরিয়াতে গিয়ে যাওয়ার পরে সে কি করলো? সেকেন্ডারি ভিজুয়াল এরিয়া, আমি একটু হেল্প নিই। This is the primary visual area in the occipital pole. Okay, primary visual area থেকে secondary visual area, the violet color area, secondary visual area তে ইনফরমেশনটা গেল। সেকেন্ডারি ভিজুয়াল এরিয়াতে কিন্তু ও তো ওর বান্ধবীকে আগে দেখেছে, সে কিন্তু রিকগনাইজ করতে পেরেছে যে দিস ইজ মাই ফ্রেন্ড। ওকে, বাট হি ওয়ান্টস টু সে হার আই মিস ইউ। ওকে, আই মিস ইউ প্রিটি। হাউ ইট উইল বি এক্সিকিউটেড? এটা কিভাবে সম্ভব যে দেখে চিনতে পারবে, দেন বলতে পারবে? ওই পাথওয়েটা কি হবে তাহলে? ঠিক আছে, ফ্রম দ্য সেকেন্ডারি ভিজুয়াল এরিয়া the information will go to Wernicke's speech area, which is the secondary speech area. Secondary speech area কি করে? মেমোরি মানে স্পিচ মেমোরি হিসেবে কাজ করেছে। আগে আমি বলেছিলাম এরকম শব্দগুলো এই স্পিচ মেমোরিতে থাকে, ঠিক আছে। তো সে যদি আগে কখনো আই মিস ইউ এভরিডে এই কথাটা বলে থাকে, স্পিচ মেমোরিতে এটা কিন্তু ওখানে থাকবে, ভার্নিক্স এরিয়াতে রিসাইট করবে স্পিচ মেমোরি হিসেবে, which he used
in the which he used previously. তো ভার্নিক স্পিচ এরিয়া ডিসাইড করলো যে বলবে আই মিস ইউ এভরিডে, বাট এটা কিভাবে বলবে? বলার জন্য তো আমাদের ফেসের ফুট, দ্য লিভস, মাউথ, ফেশিয়াল মাসেলস গুলোকে আমার আর্টিকুলেট করে, টাং, তারপরে সফট প্যালেট, সবকিছু আর্টিকুলেট করে একটা শব্দ বেরোতে হবে সাউন্ড প্রোডাকশনের জন্য। তো দিস ইজ এ মোটর অ্যাক্টিভিটি। তো এই সেন্সরিটাকে এই সেন্সরিটাকে মোটরে কনভার্ট করতে হলে তখন ভার্নিক্স স্পিচ এরিয়া, দিস ইজ দ্য সেকেন্ডারি স্পিচ এরিয়া অর মেমোরি স্পিচ এরিয়া যেটা আছে, সেখান থেকে সে ব্রোকাস স্পিচ এরিয়া, দিস ইজ দ্য বি ব্রোকাস স্পিচ এরিয়া হুইচ ইজ দ্য মোটর স্পিচ এরিয়া, সেখানে ইনফরমেশনটা আনবে, সেখানে সে ডিসাইড করবে, সে বলবে হি উইল সে her friend, this is I miss you. Then from this Broca's area, motor speech area, information will go to the primary motor area, is the pre-central area. This is the pre-central area. From the pre-central area, the ultimately from this area motor function is executed. I said it previously. Okay. From the motor area, the information will go to the larynx. This is larynx. Larynx এ যাবে, larynx থেকেই তো আলটিমেটলি ভোকাল কর্ডের মধ্যে আমাদের সাউন্ড প্রোডাকশন হয়, তাই না? So from this area, there are some tracts, there are some long nerve fibers which convey information from brain to the lower motor area or through the spinal cord to the periphery, that is the mouth, larynx, hands, feet, trunks. These are the descending tracts. The dot black spots are the descending tracts. Through the descending tracts, the information will go to the larynx. This is ultimately a motor function will be executed with the help of vocal cord, tongue, mouth, soft palate, lips. Then a message will be produced through the mouth, that is I miss you every day. আমি কি বুঝাতে পেরেছি? কেউ একটু বলবেন প্লিজ। জি ম্যাম, বুঝতে পেরেছি। একটা বড় একটা পাথওয়ে, হ্যাঁ, আমি সামনে তো স্পিচ এরিয়া গুলো বলবো, এখনো বলিনি, জাস্ট ভিজুয়াল এরিয়াটা বলেছি। আমি আলটিমেটলি সবকিছুকে এক্সিকিউট করে আমি একটু বলেছি। আসলে আমরা সামনে আগাই। হায়ার ভিজুয়াল অ্যাসোসিয়েশন এরিয়া বলে একটা এরিয়া আছে, সেটা হচ্ছে that helps us to comprehend various objects or symbols of language by vision. That is, symbol of language key, the letters, the alphabets, okay, the signs, the logos, okay, these are the symbols of language. These symbols of language to recognize by vision, the higher visual association area helps the primary visual area to recognize. Okay. There are two conditions: visual agnosia or secondary aphasia. What is visual agnosia? Patient exhibit inability to recognize a known object by vision. Okay, that is, আমি আগে চিনতাম, I can't recognize this is a bottle, but now I can't recognize this is a bottle. This condition is called the visual agnosia, and this condition will be produced by the lesion in the area 39. Okay, where the visual memory resides. Visual memory যখন চলে গেল, আমি জাস্ট দেখবো এটা একটা বোতল, বাট আই ক্যান্ট রিকগনাইজ, কারণ আমার মেমোরিটা লস, আমি জানি না এই জিনিসটা কি। ওকে, then হচ্ছে sensory aphasia. There is another condition, is unable to recognize a written word even written by the patient himself. Patient নিজে লিখেছে, বাট কান্ট রিকগনাইজ, কারণ তার যে ভিজুয়াল মেমোরি লস হয়েছে, সে দেখে বলতে পারে না, হি কান্ট রিকগনাইজ, হি হ্যাজ লস্ট হিজ ভিজুয়াল মেমোরি। So this condition is called the sensory aphasia. Now come to the auditory area. There is the primary auditory area.
which is engaged to detect the changes in the frequency in which direction from which a sound originates. What is this? What is what does it mean? Sometimes we hear a sound, we can recognize it as this is harsh. This is a harsh sound. This is mild, and this is the sound of piano. This is the sound of horn. Okay, and this is too loud. This is too soft. এই যে এই বিষয়গুলো এই যে এখন সাউন্ডটা জোরে শোনা যাচ্ছে, দিস ইজ লাউড নাও, দিস ইজ লো সাউন্ড, দিস ইজ মাইল্ড নাও, এই বিষয়গুলো রিকগনাইজ করার জন্য যে এরিয়াটা কাজ করে সেটা হচ্ছে অডিটরি এরিয়া, এরিয়া নাম্বার 42, 41 and 42, research in the superior temporal gyrus. Okay, auditory association area. This is recognition of sound from the past memory. আমি আগেই বলেছি সবগুলো অ্যাসোসিয়েশন এরিয়া মেমোরি হিসেবে, মানে মেমোরি লোডার হিসেবে কাজ করে। সাপোজ একটা পিয়ানোর শব্দ আসছে, আপনি যদি আগে কখনো এই পিয়ানোর শব্দ না শুনেন তাহলে আপনি কখনোই রিকগনাইজ করতে পারবেন না। ইফ ইউ হ্যাভেন্ট হার্ড দ্য সাউন্ড অফ পিয়ানো প্রিভিয়াসলি, you can't recognize this time this is the sound of piano. যদি আমি পাস্টে কখনো পিয়ানোর শব্দ শুনি তাহলে এই অডিটরি অ্যাসোসিয়েশন এরিয়া এটা লোড করে রাখবে অ্যাজ এ মেমোরি, দিস ইজ দ্য সাউন্ড অফ পিয়ানো। Then again when I hear this sound, again I hear this sound of piano, I can recognize with the help of the auditory association area, this is the sound of piano. Okay, and go to the speech area, area 22, which is engaged to recognize familiar sound and words that sorry. That is when I heard a sound of piano, I will say out it, this is the sound of piano. Okay, familiar sound or words যখন আমরা শুনেছি তখন এই যে ব্রোকাস এরিয়া, ব্রোকাস স্পিচ এরিয়া উইথ দ্য হেল্প অফ প্রাইমারি মোটর এরিয়া, আমি আগে বলেছি এই বিষয়টা দেখেন। এরিয়া 22 মানে সরি, আচ্ছা একটু আমরা এই জিনিসগুলো দেখে নিই। এরিয়া 22 হচ্ছে সুপিরিয়র টেম্পোরাল জাইরাসে, that will help us to recognize familiar sounds or words. Then area 39 angular gyrus থাকে, it will help us to recognize sound by recognize objects by sight. মানে আমরা আগে দেখেছি this is the bottle, if I saw it previously I can recognize this time now this is the bottle. Okay, the supramarginal gyrus recognize familiar objects and sights by touch. Okay, suppose this is a scissor, this is a scissor, যদি আমি প্রিভিয়াসলি এটা ধরে থাকি, টাচ করে থাকি, হ্যাঁ, তাহলে আমি বুঝবো যে এই সিজারটা এরকম টাইপেরই হয়ে থাকে। সিজার ফিলস লাইক দিস, হ্যাঁ, now this time I can recognize this is a scissor. In area 44 and 45, this is the motor speech area. Ultimately, every with the help of past memory, the area 22, area 39 and 40, these are the secondary speech area. These areas are used as the memory speech area to the মানে familiar objects and sounds যেগুলো কিনা আগে আমি শুনেছি এবং বলেছি, সেগুলো যেগুলো আমি দেখেছি, যেগুলো আমি আমি ফিল করে আমি বুঝতে পারি, I can recognize it by touch and proprioception.
These memories are used by the area 44 and 45 is the motor speech area. With the help of these secondary areas, motor speech area can say out. This is the sound of piano. This is a bottle, or this is a scissor. Okay. আসলে এই ছবিটা বড় হয়ে গেছে, মানে this is the area 40, this is the supramarginal gyrus, this is area 13, and this is the angular gyrus, this is area 22, this is the area 22 superior temporal gyrus, and this is 44 and 45 primary speech area or Broca's area 44 and 45. So this Broca's area 44 and 45 is the primary speech area. This primary speech area utilize the loaded memory in the area 40, 39, and 22 to recognize objects by sight proprioception, by touch proprioception, by sight, or by sounds or words. Okay. There are three conditions related to the speech area: expressive aphasia, receptive aphasia, or global aphasia. আপনাদের মধ্যে কেউ একটু পড়েন এক্সপ্রেসিভ অ্যাপাসিয়া। একটু পড়েন তাড়াতাড়ি। কেউ কি পড়তেও পারছেন না? Expressive aphasia হলো distractive lesions in the left inferior frontal gyrus result in the loss of ability to produce speech, that is expressive aphasia. আচ্ছা, এটা এটা সম্ভবত আচ্ছা এই টার্মটা না আমি এই সম্ভবত ইনফিরিয়র ফ্রন্টাল জাইরাস টার্মটা একটু ভুল লেখা হয়েছে, আমি যেখান থেকে নিয়েছি। আমি একটু পরে আপনাদেরটা জানাচ্ছি। আচ্ছা পরেরটা বলেন, পরেরটা কেউ পড়েন। Ma'am, destructive lesions restricted to the Wernicke's speech area in the dominant hemisphere produce a loss of ability to understand the spoken and written word, that is receptive aphasia. Okay, that is যখন ভার্নিক স্পিচ এরিয়া, দ্যাট ইজ দ্য সেকেন্ডারি স্পিচ এরিয়া, যখন নাকি লেশন হবে, when a lesion involve the ভার্নিক স্পিচ area, that is the secondary speech area, one can one cannot recognize it with the past memory, with the use of past memory. That is, it must involve the dominant hemisphere. That is, আমি বলতে চাচ্ছি যে এটা একটা this is a bottle. The memory of seeing this bottle will be stored in the Wernicke's speech area. Okay. If the Wernicke's speech area is distracted, okay, I can only see this. I can only see this. There is something. I can't say this is a bottle. This is the receptive aphasia. We can only receive, but he can't recognize. Okay. The global aphasia, this is Broca's and burning area, that is primary speech area এবং secondary speech area যখন দুটাতেই লেশন ইনভলভ হয় তখন পেশেন্ট কি করবে? তখন পেশেন্ট বলতেও পারবে না, এবং মানে তার মোটর স্পিচ এরিয়া, দ্যাট ইজ ব্রোকাস এরিয়াটা তো লস হয়েছে, সে কিন্তু বলতেও পারবে না যে এটা একটা জিনিস, এবং আগে মেমোরি তো নাই, ভার্নিক স্পিচ এরিয়া ডিস্ট্রাক্ট হয়েছে, মানে দেয়ার ইজ সামথিং সেটাও বলতে পারবে না, এবং কি সেটাও বলতে পারবে না, কোনো কিছুই বলতে পারবে না। দিস ইজ দ্য গ্লোবাল অ্যাপাসিয়া। আর রিসেপটিভ অ্যাপাসিয়াটা হচ্ছে সে জাস্ট বলতে পারবে দেয়ার ইজ সামথিং, বাট জিনিসটা কি সেটা বলতে পারবে না, ঠিক আছে? আর গ্লোবাল অ্যাপাসিয়াটা হচ্ছে তার সবই নষ্ট। রিসেপটিভ অ্যাপাসিয়াটা হচ্ছে তার সেন্সরি যে ইয়েটা, মানে সেকেন্ডারি সেন্সরি যে এরিয়াটা যেটা মেমোরি লোডার হিসেবে কাজ করতো সেটা নষ্ট, বাট মোটর এরিয়াটা ইন্টাক্ট আছে।
গ্লোবাল অ্যাপেশিয়াটা হচ্ছে কি মোটর এবং সেন্সরি দুটাই নষ্ট। এভরিথিং ইজ ড্যামেজড, both sensory and motor. Here is the sensory area is damaged, but the motor area is intact. Okay, আমি বুঝাতে পেরেছি? একটু বলেন প্লিজ, আমি কি Yes, আবার ma'am. আবার বলবো? এটা হচ্ছে যে পরীক্ষায় আসলে আপনাকে লিখতে হবে না, এভাবে লিখতে হবে। আমি যেভাবে বলেছি সেটা তো লিখলে হবে না, বাংলায় লিখলেও হবে না, আবার এরকম আজে বাজে ভাষায় লিখলেও হবে না, এভাবেই লিখতে হবে বিষয়টা। কিন্তু মুদ্রা কথা, the summary is that in receptive aphasia, the motor area is intact, motor speech area is intact, sensory speech area is lost. In the global aphasia, both motor and sensory speech area is lost. Okay. Now solve this. The first one is in most, কেউ একটু পড়েন প্লিজ প্লিজ, আপনারা একটু পড়েন প্লিজ, কেউ একজন পড়েন, জাস্ট রিড আউট। কেউ পড়তে পারছেন না প্লিজ? আপনারা কি স্লাইড দেখতে পাচ্ছেন না? আচ্ছা, রবিউল আছেন? রবিউল কে আছেন? জি ম্যাম। আচ্ছা, রবিউল পড়েন একটু প্লিজ, ফার্স্টটা পড়েন। Ma'am. The following statements concern the motor speech area of Broca. Number A, the most individuals, this area is important on the left or dominant hemisphere. এটা আসলে Number B, সরি, এটা ট্রু না ফলস এটা সলভ করে যান। মানে এটা হচ্ছে ট্রু হবে, কারণ হচ্ছে আমাদের মোটর এরিয়া গুলো মেইনলি ডমিনেন্ট হেমিস্ফিয়ারে, আমরা তো মেইনলি হচ্ছে রাইট হ্যান্ডেড পারসন ম্যাক্সিমাম। ওকে, সো আমাদের ডমিনেন্ট হেমিস্ফিয়ার হচ্ছে লেফট। হ্যাঁ, তো লেফট ডমিনেন্ট হেমিস্ফিয়ারে যে উম, মানে আমাদের মোটর এরিয়া গুলো হচ্ছে ডমিনেন্ট হেমিস্ফিয়ারে বেশি থাকে। তো সেই ক্ষেত্রে হচ্ছে মোস্ট ইন্ডিভিজুয়ালে হ্যাঁ লেফট আর ডমিনেন্ট হেমিস্ফিয়ারেই থাকে, সেক্ষেত্রে এটা ট্রুই হবে। হ্যাঁ, 2 নাম্বারটা। the Broca speech area brings about the information of words by its connection with the secondary motor area. বলেন কি হবে এটা? আমি একটা True মনে হচ্ছে। এটা হচ্ছে সেকেন্ডারি মোটর এরিয়ার সাথে আসলে কম কানেকশন থাকে। ব্রোকাস এরিয়াটা যেটা সে ডিসাইড করলো যে বলবে আই মিস ইউ, দেন এই ফেসের মাসলগুলো আর্টিকুলেট করার জন্য সেই ইনফরমেশনটা কোথায় পাঠাইছিল, তখন পাঠাইছিল যে প্রাইমারি মোটর এরিয়াতে, প্রি সেন্ট্রাল জাইরাসে। ঠিক আছে, তো ইনফরমেশনটা মেনলি হচ্ছে প্রি সেন্ট্রাল জাইরাসে হয়, মানে প্রাইমারি মোটর এরিয়াতে যায়। সেই ক্ষেত্রে সেই সেন্সরিটা, এই ছবিটা মনে নাই আপনাদের? এই যে দেখেন, এই যে ব্রোকাস স্পিচ এরিয়া, ব্রোকাস স্পিচ এরিয়া থেকে ইনফরমেশনটা কোথায় যাচ্ছে? এই এরিয়াটার নাম কি একটু বলেন, এই এরিয়াটার নাম কি? প্রাইমারি মোটর Central কর্টেক্স। gyrus. প্রাইমারি মোটর এরিয়া। ঠিক আছে, সো ব্রোকাস এরিয়া থেকে ইনফরমেশন কোথায় যায়? আমাদের Primary motor প্রাইমারি মোটর এরিয়াতে যায়। ঠিক আছে, ব্রোকাস স্পিচ এরিয়া brings about the formation of what by its connection with the কোন মোটর এরিয়া হবে? প্রাইমারি ম্যাম। হ্যাঁ, ঠিক আছে, primary. প্রাইমারি মোটর এরিয়াতে সব মোটর তো আসলে প্রাইমারি মোটর এরিয়া দিয়ে এক্সিকিউট হয়। ঠিক আছে, এখন তারপর 3 নাম্বারটা, ইট ইজ নট কানেক্টেড টু দ্য সেন্সরি It is স্পিচ এরিয়া অফ ভার্নিক্স। মানে কি, সেন্সরি স্পিচ এরিয়ার সাথে তার কোনো যোগাযোগ নাই, আছে কি? অলসো ম্যাম, দিস ইজ ফলস। ওকে, কারণ প্রাইমারি মোটর এরিয়া মানে ব্রোকাস এরিয়া তো সেকেন্ডারি স্পিচ এরিয়া ছাড়া তো সে কাজ করতে পারবে না।
সে তো বুঝতেই পারবে না জিনিসগুলো কি, জাস্ট সে দেখতে পারবে, বাট সে কি দেখছে এটা ডিসক্রিমিনেট করতে পারবে না। ঠিক আছে, ডি নাম্বারটা পড়েন কিউ। It is located in the superior frontal gyrus between the anterior and ascending rami and the ascending and posterior rami of the lateral fissure. এটা ট্রু, হ্যাঁ, কারণ লোকেশনটা একটু যদি দেখেন। Yes, ma'am, it is true. হ্যাঁ, লোকেশনটা হচ্ছে যে অ্যান্টেরিয়র হরাইজন্টাল আর অ্যান্টেরিয়র অ্যাসেন্ডিং এর মাঝখানে এই 44-45টা থাকে ব্রোকাস এরিয়াটা, এটা হচ্ছে ট্রু। আচ্ছা, ব্রডম্যান এরিয়া 34 and 35 presents the motor speech area, is it true? ম্যাম সুপিরিয়র ফ্রন্টাল জাইরাস বলছে কিন্তু ম্যাম। দেখি superior frontal gyrus, সেই ক্ষেত্রে এটা ফলস হবে, এটা inferior frontal ইনফেরিয়র gyrus। ফ্রন্টাল জাইরাস হওয়ার কথা ছিল। জি জি জি, থ্যাংক ইউ। আচ্ছা, ব্রডব্যান্ড এরিয়া 34 and 35 represents the motor speech area, is it true? False. False, ma'am. তাহলে কি হবে এরিয়া নাম্বার 44 and 44 and 44 and 45? ঠিক আছে। আচ্ছা, আমি এই পর্যন্ত হয়তো ফাংশনাল এরিয়াটা শেষ। ফাংশনাল এরিয়া আপনারা কষ্ট করে একটু স্নেলটা পড়বেন, পার্লে দত্ত নিউরো অ্যানাটমিটা একটু সাথে নিয়ে পড়বেন, কারণ স্নেলটা আমার কাছে পরিপূরক মনে হয় না। আর কোনো কনফিউশন থাকলে জিজ্ঞেস করবেন, ঠিক আছে। আমার মেইল আইডি আছে হচ্ছে আজকে রাজীবের কাছে, যদি কোনো কোয়ারি থাকে ওভার মেইলে কোয়ারিটা পাঠিয়ে দেবেন, আমি আশা করব আপনারা পাঠাবেন, আমি চেষ্টা করবো আনসার দিতে। ঠিক আছে, আমরা এখন পড়বো অ্যাটাচমেন্ট অফ ক্রেনিয়াল নার্ভস। ক্রেনিয়াল নার্ভস গুলো হচ্ছে যে আমি আগে বলেছিলাম, ক্রেনিয়াল নার্ভস গুলো কোন দিক থেকে করে, বেস অফ দ্য ব্রেইন থেকে ওরা উঠে দেন অ্যারাইজ করে, দেন হচ্ছে থ্রু দ্য foramens in the base of the skull it exits, ওকে। তো মানে ব্রেইনের কোথা থেকে, বেস অফ দ্য ব্রেইনের কোথায় কোথায় থেকে ওরা অ্যারাইজ করে, সেই বিষয়টা আজকে একটু দেখতে হবে আমাদের। তো ক্রেনিয়াল নার্ভস কয়টা আছে? 12 পেয়ার আছে। এর মধ্যে ফার্স্ট টু নার্ভস olfactory and optic arises from the cerebrum, cerebrum থেকে সরাসরি উঠে, and remaining 10 emerges from the brainstem থেকে উঠে। The names of the cranial nerves are related to the function and they are numerically identified as a Roman numerals, okay? এভাবে লিখতে হবে, ক্রেনিয়াল নার্ভ কখনো সংখ্যায় লেখা যাবে না, ক্রেনিয়াল নার্ভ 1 2 এভাবে লেখা যাবে না, সবসময় রোমান নিউমারালসে লিখতে হবে। তো ক্রেনিয়াল নার্ভ অ্যারাইজেস ফ্রম দ্য স্পেসিফিক পার্ট অফ দ্য ব্রেন, ঠিক কোন দিক থেকে অ্যারাইজ করে সেটা আমাদের জানতে হবে এবং সেভাবেই বলতে হবে, ঠিক আছে। এটা মেইনলি হচ্ছে সেরেব্রাম থেকে প্রথম দুইটা উঠে, তারপর মিড ব্রেন, পন্স আর মেডুলা থেকে বাকিগুলো উঠে। এখানে যদি একটু খেয়াল করেন, this is the midbrain, this is the part of interpedunculaar fossa, this is the midbrain, okay, this is the pons, okay, this is medulla oblongata. In the medulla oblongata, this is the pyramid, the anterior raised part is the pyramid, and behind the pyramid the posterior raised part is the olive, okay. Now just recognize this, the oculomotor nerve, this is the third cranial nerve, arises from the midbrain, okay. From the junction of midbrain and pons, oculomotor nerve, and this trochlear nerve arises from the midbrain and it hooks round the midbrain, okay. এটা midbrain থেকেই উঠেছে, কিন্তু এটা নিচ থেকে, এবং সে করে কি ওদিক থেকে তৈরি হয়ে এটা হুকস রাউন্ড করে একটা লং ওয়ে ট্রেভার্স করে এটা এই পাশে আসে। Trochlear nerve arises from the midbrain and oculomotor nerve, this is the third cranial nerve, arises from the junction of midbrain and pons, and from the pons the trigeminal nerve, this is the fifth cranial nerve, arises, okay. The facial nerve and vestibulocochlear nerve 7 and 8, okay, arises from the junction between pons and medulla oblongata, okay. And just see it, this is the schematic picture. Olfactory and optic arises from the cerebrum,
Oculomotor arises from the junction of midbrain and pons. Trochlear nerve arises from the midbrain. It hooks around in this area. The trigeminal nerve arises from the pons. This is the facial nerve, and this is the vestibulocochlear nerve. This facial nerve and vestibulocochlear nerve arises from the junction between the pons and medulla oblongata. And this is the pyramid. This area is the pyramid. This area is the olive. The nerve arises anterior to olive is the hypoglossal nerve. This is the olive. This is the olive. This is the olive. Anterior to olive, this nerve is the hypoglossal nerve. And the nerves arise behind the olive is the vagus. This is the vagus, and this is the accessory nerve. So, from the junction of pons and medulla oblongata arises parafacial and vestibulocochlear nerve, and from the medulla oblongata, the nerve hypoglossal, vagus, and accessory nerve arises. So, come here. From the midbrain, the trochlear nerve arises. Okay. The oculomotor nerve arises from the midbrain and pons junction. Trigeminal nerve, this is the fifth cranial nerve, arises from the pons. Pontomedullary junction, from the pontomedullary junction arises facial, abducens, and vestibulocochlear. From the medulla oblongata, the nerve glossopharyngeal, vagus, and accessory arises. Now solve this puzzle. Structure 1, which the structure 1 is the structure 1. Sorry, the structure 1. Name the structure 1. Which one is structure 1? Olfactory nerve, ma'am. Olfactory nerve. এটা আসলে মেনলি হচ্ছে olfactory bulb. ওকে, এই anterior portionটা, the bulbous portion, anterior half is the olfactory bulb. You are right, this is olfactory nerve, but this portion is the olfactory bulb. Okay, the second one, the number 3. Optic nerve. Sorry, optic nerve. nerve. You are right. Okay, this is the optic nerve. আপনাদের অসপিতে এই ধরনের কোশ্চেন আসে, ছবি থেকে লেভেলিং করা থেকে এবিসি, সেখান থেকে স্ট্রাকচার আইডেন্টিফিকেশন আসে। ঠিক আছে, এখন এটা একটু কেউ পড়েন, কেউ একটু পড়েন। আচ্ছা, রাজীব আছেন? রাজীব? Yes, ma'am. হ্যাঁ, পড়েন। In the absence of right hand, an individual may develop some skill task with the help of left hand, provided the corpus callosum being remain intact. It seems, therefore, that the corpus callosum transfers memory traces from the trained hemisphere to the uneducated hemisphere. সাপোজ আমার এখন কোনো কারণে অ্যাক্সিডেন্টে আমার ডান হাত কেটে গেল। ঠিক আছে, আমি তো রাইট হ্যান্ডেড পারসন, তো আমার ডমিনেন্ট হেমিস্ফিয়ার কোনটা? লেফট। ঠিক আছে, এখন বিষয়টা যদি এরকম হতো যে এখন, আচ্ছা সরি, এখন তাহলে আমি এখন কি করব? আমি তো আমার যাবতীয় কাজগুলো আমি লেফট হ্যান্ড দিয়ে, যে সূক্ষ্ম কাজগুলো আমি ডান হাত দিয়ে করতে পারতাম, the precise work I can do with my right hand, I have to do these works with my left hand. Okay, লেফট হ্যান্ড দিয়ে করার চেষ্টা করব। তো আমার যে মেমোরি গুলো লেফট হেমিস্ফিয়ারে স্টোর ছিল, যে প্রিসাইজ ওয়ার্ক করার জন্য যে মেমোরি গুলো স্টোর ছিল, সেগুলো তো আমাকে রাইট হেমিস্ফিয়ারে আনতে হবে, তাই না? রাইট হেমিস্ফিয়ারে আনলে তবেই তো আমি লেফট হ্যান্ড দিয়ে কাজ করতে পারবো। ইজ ইট ক্লিয়ার? মানে আমি কি বুঝাতে পেরেছি বিষয়টা? Yes, ma'am. এখন এটা কি সম্ভব? ইজ ইট পসিবল আবার এই মেমোরি গুলোকে আমি ট্রান্সফার করে নিয়ে আসবো আরেকটা ব্রেইনে? Yes, ma'am. If the corpus callosum is not intact. If the corpus callosum is intact, okay, it is possible. Okay, if the corpus callosum is intact, it is said, এটা বলা হয়, if this accidental happening is occurred before the age of 9, আমাদের 9 বছরের পূর্বে, if this happening is happened, and everyone, a human being can transfer all of his memory in the non-dominant hemisphere.
নন ডমিনেন্ট হেমিস্ফিয়ারে সে ইজিলি ট্রান্সফার করে নিতে পারে অ্যান্ড হি ক্যান ডু এভরিথিং উইথ দ্য হেল্প অফ নন ডমিনেন্ট হ্যান্ড এন্ড ফিট। এটা একটা অ্যাডাল্ট পার্সনের ক্ষেত্রে এটা খুবই কষ্টদায়ক, মানে এটা সহজে ট্রান্সফার হয় না। ইট ইজ sometimes possible to transfer some memory, but if this happening is occurred before the age of 9, all of the memory is possible to transfer in the non-dominant hemisphere. Okay, with the এটা help কি of ইনস্ট্যান্ট হবে নাকি ম্যাম কিছু সময় লাগবে ম্যাম এটা হতে? বুঝি নাই মানে এই যে ট্রান্সফার অফ মেমোরিটা ম্যাডাম নন ডমিনেন্ট হেমিস্ফিয়ার যাওয়ার জন্য কি এটা ইনস্ট্যান্ট হবে নাকি ম্যাডাম কিছু সময় লাগবে বা কয়েকদিন সময় লাগবে? সময় লাগবে অবশ্যই। সেই ক্ষেত্রে হচ্ছে বিষয়গুলো এরকম, হ্যাঁ, মানে তখন হচ্ছে যখন আমি এই আমার ডান হাত তো নষ্ট, আমি করতে পারছি না, বাম হাত দিয়ে যখন করার চেষ্টা করব, ঠিক আছে, করার যখন চেষ্টা করব তখন আস্তে আস্তে এই কাজগুলো করার জন্য নিউরন গুলো কি করে, একজন আরেকজনের সাথে সিনাপস করে করেই তো ইনফরমেশন গুলো পাঠায়, ঠিক আছে। আমি কি বুঝাতে পেরেছি? এক নিউরন গুলো কি করে, ধরেন আমার ব্রেন থেকে কোনো একটা কিছু আমার এই হাত পর্যন্ত আসতে হবে, হ্যাঁ, একটা মোটর ফাংশন এক্সিকিউট করতে হবে, আঙ্গুলটা নাড়াতে হবে, তখন কি করবে, থ্রু দ্য নিউরন। একটা নিউরন কি সবটাতে নিয়ে আসা সম্ভব? তা না। একটা নিউরন কি তার এক্সোনাল প্রসেস দিয়ে এতটুকু পর্যন্ত নিয়ে আসছে আমার ব্রেন থেকে, এটা কি সম্ভব? ইট ইজ নট পসিবল। Neuron করে কি, through the synapse this information is brought to the another neuron, this neuron will brought this information to the another neuron, in this way the information comes to my finger. Okay, যখন আমি এই কাজ হাত দিয়ে করা শুরু করব তখন যে নিউরোনাল পাথওয়েতে আমার ডান হাতটা আহ, যে নিউরন গুলো সিনাপস করে আমার ডান হাতটাকে কন্ট্রোল করতো, সেই পাথওয়েটা এখন আর ইউজ হচ্ছে না। তখন আমার এই লেফট হ্যান্ডে কাজ করার জন্য যে নিউরন গুলো আছে সেগুলো আরো বেশি বেশি সিনাপস করবে, এমন ওয়েতে সিনাপস করবে যে আমি বাম হাত দিয়ে কাজটা সঠিকভাবে করতে পারি। তখন তোরা নতুন নতুন সিনাপস তৈরি করবে। বুঝেছেন আপনি কথাটা? যেই ধরনের সিনাপস তৈরি করলে আমার ডান হাত যেভাবে সূক্ষ্মভাবে কাজ করতে পারতো, সেই একই সূক্ষ্ম কাজ মানে দিস টাইপ অফ ওয়ার্ক, মানে আমি যেন বাম হাত দিয়ে করতে পারি, আই ক্যান ডু উইথ মাই লেফট হ্যান্ড, সেই ধরনের সিনাপস গুলো ও তৈরি করতে শুরু করবে এই পাথওয়েটার জন্য, এই এই হ্যান্ডের পাথওয়েটার জন্য। আমি বুঝাতে পেরেছি বিষয়টা? ইয়েস ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। এটাই হচ্ছে কথা, হ্যাঁ। মানে বিষয়টা হচ্ছে যে তখন নতুন নতুন সিনাপস তৈরি হবে এই ওকে হেল্প করার জন্য, ঠিক আছে। এখন আমরা যেটা করবো, আমরা তো আগে পড়েছি যে ব্রেনে হচ্ছে আউটার হোয়াইট ম্যাটার, ইনার গ্রে ম্যাটার থাকে, ঠিক আছে। এখন ব্রেনের হোয়াইট ম্যাটার গুলোকে কয়েকটা ভাগে ভাগ করেছে। The nerve fibers of the hemisphere are classified into three groups: association fiber, projection fiber, and commissural fiber. হোয়াইট ম্যাটার গুলোকে তিন ভাগে ভাগ করেছে। সেগুলো কি? অ্যাসোসিয়েশন ফাইবারস গুলো কি? Association fiber connects the cortical areas of same hemisphere and consists of two sets: short association fibers and long association fiber. The association fiber is that which associates the brain areas. These are called the association fibers. Look at this picture. These are the short association fibers which connects the adjacent gyri. These are the short association fibers, and there are some and another types of association fibers which connects. This is the frontal pole, and this is the occipital pole. This is the temporal pole. This is the occipital pole. Okay, this is the occipital pole, but they are not adjacent gyri from another area to the other area. So these are the long association fibers, and short association fibers are those which connects the adjacent gyri. Okay. Now come to the long association fibers. The first one is the cingulum. Cingulum is one. Previously আমরা পড়েছি the cingulate gyrus. The gyrus above the corpus callosum. The cingulate gyrus contain the cingulum, the association fiber cingulum, which forms part of Papez circuit. Papez circuit এটা হচ্ছে একটা ব্রড একটা বিষয়, এটা আপনাদের মানে পড়তেই হবে না। যারা নিউরো অ্যানাটমি নিয়ে পরে পড়বেন, নিউরোতে পড়বেন, নিউরো সার্জারি বা নিউরো মেডিসিনে পড়বেন, তারা তখন এটা পড়বেন। পাপেজ সার্কিটে হচ্ছে আমরা আমাদের একটা ইমোশন বলে একটা আছে, টার্ম আছে আমাদের। আমরা যে এতদিন এত কিছু পড়েছি, হ্যাঁ, আমরা খেয়েছি, ঘুমিয়েছি, চলেছি,
কত কিছু, মোটর সেন্সরি, কত কিছু বলেছি, সেখানে কি আমরা ইমোশন বলে কোনো শব্দ ব্যবহার করেছি? No, ma'am. No, ma'am. আমরা কিন্তু ইমোশন বলে কোনো শব্দ ব্যবহার করিনি আসলে, বুঝছেন? ব্রেনের কিন্তু ইমোশনাল পাথওয়েও আছে আমাদের, বুঝছেন? ব্রেনের ইমোশনাল পাথওয়ে একটা পার্ট তৈরি করেছে স্টিমুলার জাইরাস। এটা আপনাকে পড়তে হবে না, কারোর যদি ইন্টারেস্ট থাকে দত্ত বইয়ে আছে, দত্ত নিউরোটমের বইয়ে আছে, দেখবেন ইমোশনাল পাথওয়েটা। পড়ে অবশ্য বোঝা যাবে না কিছু, নেটে সার্চ দিয়ে পড়তে হবে বারবার। আচ্ছা ঠিক আছে, বাদ দেন, ওটা কারো ইন্টারেস্ট থাকলে পড়বেন। আচ্ছা ঠিক আছে, তারপরে হচ্ছে আনসিনেট ফেসিকুলাস। আনসিনেট ফেসিকুলাসটা কোনটা? দেখেন, এই যে আর পড়ে আছে আনসিনেট ফেসিকুলাস। আনসিনেট ফেসিকুলাস কাকে কাকে কানেক্ট করছে? দেখেন, কানেক্ট করছে হচ্ছে ব্রোকাস এরিয়া 44 and 45 and the orbital surface of frontal lobe with the temporal lobe. Temporal lobe is mainly concerned with the hearing. Okay, Broca's area is mainly concerned with the motor speech area, and orbital surface is frontal lobe is concerned with the motor. মানে সাপোজ তাহলে এই যে এই এগুলো আমি যে এতক্ষণ বলেছিলাম যে আমার প্রাইমারি মোটর এরিয়া থেকে ইনফরমেশনটা সেকেন্ডারি মোটর এরিয়াতে যাবে, এখান থেকে ওখানে যাবে, তো কিভাবে যাবে ওরা? ওদের রাস্তা কোথায়? ওদের রাস্তাটাই হচ্ছে এইটা, এই অ্যাসোসিয়েশন ফাইবার গুলো। আমি কি বোঝাতে পেরেছি? অ্যাসোসিয়েশন ফাইবার গুলো কি? এগুলো হচ্ছে নার্ভস বডির প্রসেস, ঠিক আছে? এই প্রসেস গুলোই করে কি, এক জায়গায়, আমি তো বলেছি একটা নিউরন কি করে, এক জায়গা থেকে আহ, তার প্রসেস দিয়ে আরেকটা জায়গায় নিউরনের সাথে যে সিনাপস করে। ফ্রন্টাল লোব থেকে একটা ইনফরমেশন যখন আমার অক্সিপিটাল লোবে পাঠাতে হবে, মানে ধরেন আমি যেটা দেখেছি, হুম, আমি ভিজুয়ালি দেখেছি যে এখানে একটা বোতল আছে, এখন তখন আমার কনজুগেট আই মুভমেন্টের দরকার, তখন কি করবে, সেই ইনফরমেশনটা সে ফ্রন্টাল লোবে পাঠাবে। ফ্রন্টাল লোবে পাঠানোর পরে ফ্রন্টাল আই ফিল্ডে সে ইনফরমেশনটা যাওয়ার পরে তখন কনজুগেট আই মুভমেন্ট হবে। এই যে ইনফরমেশন এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেল, সেই কাজগুলো করবে হচ্ছে এই অ্যাসোসিয়েশন ফাইবার গুলো। তো এখন সাপোজ ধর আনসিনেট ফেসিকুলাস কি কাজ করতে পারে, ঠিক আছে? সে কানেক্ট করছে হচ্ছে টেম্পোরাল লোবের সাথে প্রকাশ স্পিচ এরিয়া। ধরেন আমি টেম্পোরাল লোব তো মেইনলি হিয়ারিং এরিয়া, আমি এমন একটা কিছু শুনেছি, হ্যাঁ, যে আমি একটা বোমা ফাটার শব্দ শুনেছি, হ্যাঁ, তখন আমি আমার পাশের জনকে বললাম, আরে এটা তো বোমার শব্দ, ঠিক আছে? এই বোমার শব্দ বলার জন্য, এই যে মোটর স্পিচ ফাংশনটা তৈরি করার জন্য শোনার পরে, হ্যাঁ, আমি শুনলাম, সে সাউন্ডটা রিসিভ করেছে কে, টেম্পোরাল স্পিচ এরিয়া। টেম্পোরাল স্পিচ এরিয়া রিসিভ করার পরে সে করলো কি, মোটর স্পিচ এরিয়াটাকে ইনফরমেশন দিল। কিভাবে দিবে? এই আনসিনেট ফেসিকুলাসের মাধ্যমে দিবে, বুঝেছেন? তো এরকম কিছু কানেক্টিং ফেসিকুলাস আছে, মানে লং ফাইবারস আছে, সেগুলোকে আমরা বলছি অ্যাসোসিয়েশন ফাইবারস। তো মেইনলি আনসিনেট ফেসিকুলাস হচ্ছে যে ইনফরমেশন গুলো আমার ফ্রন্টাল লুপ থেকে অথবা ব্রোকাস স্পিচ এরিয়া থেকে টেম্পোরাল লুপ অথবা টেম্পোরাল লুপ থেকে ইনফরমেশন গুলোকে আমার ইয়েতে নিতে হবে, আপনার ব্রোকাস স্পিচ এরিয়াতে নিতে হবে। মানে আমি শুনে বলতে পারবো দিস ইজ দ্য সাউন্ড অফ এ অফ এ পটাকা অর সামথিং, দিস ইজ দ্য সাউন্ড অফ এন হর্ন আর সামথিং, কি বলবো, মানে কোনো সাউন্ড, অথবা ক্রাইং অফ দ্য চাইল্ড। ওকে, মানে আমি শুনে বলতে পারবো বিষয়টা। এই ইনফরমেশনটা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবে হচ্ছে আনসিনেট ফেসিকুলাস। আর এটা আছে কি সুপিরিয়র লংগিটিউডিনাল ফেসিকুলাস। দেখেন, দিস ইজ দ্য সুপিরিয়র লংগিটিউডিনাল ফেসিকুলাস। এটা কানেক্ট করছে হচ্ছে ফ্রন্টাল রিজিয়ন with the area of 18 and 19. This is the secondary visual area or in occipital lobe and also with the temporal lobe. Okay, suppose টেম্পোরাল লুপ তো মেনলি হিয়ারিং, আমি এমন একটা কিছু শুনেছি যার জন্য আমাকে আহ, আমাকে কনজুগেট আই মুভমেন্টের দরকার, ঠিক আছে? আমি এই পাশ থেকে আমার জানলার দিকে তাকানোর দরকার, ঠিক আছে? এভাবে জানলার দিকে তাকানোর দরকার। তখন এই কি করবে, আমার হিয়ারিং এরিয়া থেকে টেম্পোরাল লুপ থেকে ইনফরমেশন সোজা সুপিরিয়র লংগিটিউডিনাল ফেসিকুলাস দিয়ে ফ্রন্টাল আই ফিল্ডে যাবে। ফ্রন্টাল আই ফিল্ডে গেলে আমার কনজুগেট আই মুভমেন্টটা পসিবল হবে। এই যে ইনফরমেশন এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া, হুম, হ্যাঁ, দ্য ইনফরমেশন ক্যারি ফ্রম ওয়ান সাইড টু অ্যানাদার সাইড। এই ইনফরমেশন ক্যারি করার জন্য যে ফাইবারস গুলো ইউজ হবে সেটা হচ্ছে superior longitudinal fasciculus. The information carried, which is carried from the occipital lobe to the frontal lobe. Something, আমি এমন একটা কিছু দেখেছি যার জন্য আমার
সাপোজ আপনি আজকে আমার রবিউল করিডোরে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, এমন সময় সে গুপ্তা ম্যাডামের জুতার শব্দ শুনতে পেল, ঠিক আছে, এবং দেখতে পেলো সে গুপ্তা ম্যাডাম আসছে, ঠিক আছে। দেন কি করবে রবিউল? রবিউল তো একদম সোজা হয়ে টান টান হয়ে দাঁড়িয়ে আপনার ট্যাপন ঠিক আছে কিনা সবকিছু ঠিক করবে, তাই না? এখন কি এটা কিভাবে করবে সে? সে তো শুনেছে প্রথম, টেম্পোরাল লোব সেটা রিসিভ করেছে এবং সে দেখেছে, তো অক্সিপিটাল লোব সেটা রিসিভ করেছে। সেই ইনফরমেশনটা সে কি করবে? ফ্রন্টাল লোবে নিয়ে যাবে। ফ্রন্টাল লোব কি করে আমাদের মেইনলি 9, 10, 11, 12, 9, 10, 11, 12 মেইনলি হচ্ছে আমাদের পার্সোনালিটি জাজমেন্ট এগুলো করে, হ্যাঁ। তখন ফ্রন্টাল লোবকে সে নিয়ে যাওয়ার পরে সে তখন তো বলবে যে না না আমি ঠিকঠাক আছে কিনা, ফিটফাট আছে কিনা, আমি একটু সোজা হয়ে দাঁড়াই। তখন ফ্রন্টাল লোব সেগুলো আবার সেই ইনফরমেশন গুলো মোটর এরিয়াতে নিয়ে যাবে, হ্যাঁ, তখন সে ফিটফাট টিপটপ হয়ে দাঁড়িয়ে যাবে। তো এই যে এই বিষয়টা, এটা কিভাবে সম্ভব হবে যে এই অক্সিপিটাল লোব থেকে ফ্রন্টাল লোবে নিয়ে আসলো ইনফরমেশনটা, আবার টেম্পোরাল লোব থেকে ফ্রন্টাল লোবে নিয়ে আসলো ইনফরমেশনটা? এটা পসিবল হবে সুপিরিয়র লংজিটিউডাল ফেসিকুলাস দিয়ে, ঠিক আছে। ঠিক একইভাবে ইনফিরিয়র লংজিটিউডাল ফেসিকুলাস কালেক্ট করে অক্সিপিটাল লোব এবং টেম্পোরাল লোবকে, এবং ফ্রন্ট অক্সিপিটাল লোব ফেসিকুলাস সেটা হচ্ছে কানেক্ট করে হচ্ছে অক্সিপিটো টেম্পোরাল পোলকে। মানে এটা হচ্ছে উদাহরণ দিলে হাজারো উদাহরণ দেওয়া যাবে। আমাদের ব্যক্তিগত জীবনে আমরা অনেক কাজ করি যেগুলো মানে একটার সাথে আরেকটা ওতপ্রোত ভাবে জড়িত। ব্রেইন কখনো একা কাজ করতে পারবে না, সে জাস্ট ইনফরমেশন কালেক্ট করে চারপাশ থেকে, এবং সেগুলো সে মানে অ্যানালাইজ করে ডিসক্রিমিনেট করে আমাদের আলটিমেটলি এক্সিকিউট করে, এবং সেটা কত তাড়াতাড়ি, দেখেন এতগুলো বিষয় কত তাড়াতাড়ি হয়, কত তাড়াতাড়ি সম্ভব আমরা দেখা মাত্রই কয়েক কয়েক মিলি সেকেন্ডের মাধ্যমে বুঝতে পারি যে এটা হচ্ছে এইটা জিনিসটা। তাহলে এই যে এই ইনফরমেশন একটা থেকে আরেকটা যাচ্ছে, এটা কত তাড়াতাড়ি হয়, এবং সে কিন্তু একা কাজ করছে না, সবাই হেল্প নিচ্ছে, সেটাও কত তাড়াতাড়ি সম্ভব। মানে একটা ওয়ার্ল্ড অফ মিস্ট্রি আসলে ব্রেন, মানে এত সুন্দর একটা জায়গা, পড়লে শুধু পড়তে ইচ্ছা করে। ওকে, এখন আমরা আরেকটা বিষয় জানবো, সেটা হচ্ছে প্রজেকশন ফাইবার। এখন এই যে আমি বললাম যে আমার আঙ্গুল নাড়াতে হবে, এটা তো একটা মোটর অ্যাক্টিভিটি, তাই না? এই আঙ্গুল নাড়ানোটার জন্য, হ্যাঁ, আমার এই মোটর অ্যাক্টিভিটিটার জন্য কি হবে? আমার ব্রেন থেকে ইনফরমেশন কোথায় আসবে? আমার এই আঙ্গুল পর্যন্ত আনার জন্য হুম যেই ওয়েটা ব্যবহার করতে হবে, সেটা সে কি করবে? কর্টিক্যাল এরিয়া থেকে আহ আচ্ছা, আমি একটু প্রথমে বলি, ব্রেন আমরা কি বলেছি? আউটার হোয়াইট ম্যাটার, ইনার গ্রে ম্যাটার। ইনার গ্রে ম্যাটার গুলোকে আবার অনেক আমরা সামনে আরো বলবো, বেজাল গ্যাংলিয়া, নিউক্লি, এরকম অনেক কিছু বিষয় থাকে। এগুলো কিছু জায়গায় কনডেন্সড হয়ে থাকে, তার ফাঁকে ফাঁকে দিয়ে কিন্তু আবার হোয়াইট ম্যাটার গুলো এর ফাঁক দিয়ে যে তারপর লোয়ার মোটর নিউরনে গিয়ে গিয়ে কাজ করে। যেসব রাস্তাগুলো আমার এদিক থেকে সেন্সরি ইম্পালস, আঙ্গুল থেকে ফ্রম দ্য ফিঙ্গার দ্য সেন্সরি ইম্পালস গোজ টু দ্য ব্রেইন, অ্যান্ড ফ্রম মানে যে ওয়েতে একটা মোটর ফাংশন ব্রেইন থেকে আমার ফিঙ্গার পর্যন্ত আসবে, এই যে দ্য লং ওয়ে, এগুলোকে বলছে যে মানে লং ফাইবার্স গুলো, সেগুলোকে বলছে আমরা প্রজেকশন ফাইবার্স। এগুলো কিন্তু নার্ভ সেল প্রসেসেরই অংশ। তো আমরা এটাকে করেছিলাম অ্যাসোসিয়েশন ফাইবার, মানে এগুলো হচ্ছে একটা সেরেব্রাল হেমিস্ফিয়ারের মধ্যেই কনফাইন্ড থাকবে। কিছু কিছু ফাইবার আছে সেরেব্রাল হেমিস্ফিয়ারের মধ্যে কনফাইন্ড থাকে না, হ্যাঁ। তারা সেরেব্রাল হেমিস্ফিয়ার থেকে পন্স, মেডুলা অবলাঙ্গাটা, ইভেন স্পাইনাল কর্ড পর্যন্ত, ইভেন টু দ্য মাই হ্যান্ড, মানে হ্যান্ড পর্যন্ত আসে, ঠিক আছে। এই যে লং ওয়ে যারা ট্রেভার্স করে তাদেরকে বলছে হচ্ছে আমরা প্রজেকশন ফাইবার্স, ঠিক আছে। এরকম প্রজেকশন ফাইবার্স গুলো দেখা গেছে কি হুম ব্রেনের যে আউটার কি আছে, আউটার কর্টেক্স। আউটার কর্টেক্সে। হ্যাঁ কর্টেক্সে আছে, যে কর্টেক্স আউটার, মানে ধরেন এই এরিয়া গুলো থেকে যখন নাকি আমি, এটা কোন সেকশন? সেকশনটা হচ্ছে আমার হরাইজন্টাল সেকশন। হরাইজন্টাল সেকশন করে দেখা গেল যে আমার যে প্রজেকশন ফাইবারস গুলো কর্টিক্যাল এরিয়া থেকে আমার লোয়ার মোটর নিউরন মানে নিচে আসা পর্যন্ত একটা নির্দিষ্ট জায়গায় ওরা করে কি, মানে সাবকর্টিক্যাল এরিয়া একটা নির্দিষ্ট জায়গায় ওরা কনডেন্স থাকে, মানে একটা রাস্তা দিয়ে ওরা বের হয়, মানে দরজা একটাই। দ্য এক্সিট ইজ ওয়ান, দিস ইজ দ্য ইন্টারনাল ক্যাপসুল। হুম দিস ইজ এই যে এই একটা এক্সিট দিয়ে ওরা বের হয়। সাপোজ এখান থেকে, হ্যাঁ, from this area the fibers originated and they will exit through this way only.
ওকে, এটা হচ্ছে ফ্রম মানে এই এরিয়া থেকে শুরু হয়ে সরাসরি এইভাবে নেমে যেতে পারতো, এখান থেকে এভাবে নেমে যেতে পারতো, এভাবে নেমে যেতে পারতো, বাট এভাবে নামে না। ওরা ওরা করে কি একটা নির্দিষ্ট এক্সিট ইউজ করে, হ্যাঁ, এবং এই এক্সিটটা করে কি একটা কনডেন্সড ফর্মে দেখা যায়। দিস exit is called the internal capsule. Look at here. From the cortical areas, the fibers originated and they are going through the exit to the lower motor neuron. They are using the a small narrow part. Okay, the a small exit. A small exitটাকে আমরা বলছি internal capsule, ঠিক আছে? তো look at here, this is the cortical area, and these are the gray matters. These are the outer white and inner gray matter. Okay, from the outer white matter, the nerve fibers is going to the lower motor neuron, and they are using a narrow exit in between the gray matters. Okay, this narrow exit is called the internal capsule, and the radiating fibers here throughout the cortices is called the corona radiata. So the projection fibers are two types. These are the one is the internal capsule, and the radiating fibers are the corona radiata. Okay, আপনাদের internal capsule, what is internal capsule সেটা জানতে হবে। তাহলে কি বলেছে, at the upper part of brainstem afferent and efferent fibers passing through it uh, forms a compact band. Okay, মানে ব্রেনস্টেমের আপার পার্টে অ্যাফারেন্ট এবং ইফারেন্ট ফাইবারস গুলো যেগুলো মানে যাওয়া আসা করছে তারা একটা কম্প্যাক্ট ব্যান্ড তৈরি করে, সেই ব্যান্ডটাকে বলা হয় ইন্টারনাল ক্যাপসুল। আবার বলেছে যে নার্ভ ফাইবারস যেগুলো কিনা ইমার্জ করেছে সুপিরিয়রলি ফ্রম দ্য ইন্টারনাল ক্যাপসুল রেডিয়েট করে থ্রু আউট দ্য সেরেব্রাল কর্টেক্স, দিস আর কল দ্য করোনা রেডিয়াটা। যদি আমরা উল্টাভাবে বলি যে এই ইন্টারনাল ক্যাপসুল থেকে যে নার্ভ ফাইবার গুলো কর্টেক্সের দিকে রেডিয়েট করে গেছে সেগুলোকে বলছি আমরা করোনা রেডিয়েটার। Then another type of white matter is the commissural fiber. Commissural fibers এর নামগুলো শুধু শিখবেন আপনারা, জাস্ট নামগুলো এবং ছবি আছে, বুকে ফিগার আছে, সেই ফিগারে কমিশনাল ফাইবার গুলো কোথায় কোথায় আছে জাস্ট লেভেলিং দেখে দেখে চিনে রাখবেন। এবং যেটা আপনাদের জানার বিষয় সেটা হচ্ছে অনলি দ্য কর্পাস ক্যালোসাম। আমরা কর্পাস ক্যালোসাম নিয়ে আগে একটু বলেছি না একটা গল্প। কর্পাস ক্যালোসাম কি করে, দুটো সেরেব্রাল হেমিস্ফিয়ারকে কানেক্ট করে রাখে। ওকে, it connects to cerebral hemisphere. The corpus callosum কে আবার descriptive purpose এ কয়েকটা ভাগে ভাগ করেছে। It is divided as the rostrum. It is the genu. This is the body of corpus callosum. This is the isthmus, and this is the cranium of corpus callosum. And আমাদের যেটা জানতে হবে corpus callosum এর blood supply, আমরা সার্কেল অফ উইলিস পড়েছিলাম না, এই পাশটা তুলে দিয়েছে সার্কেল অফ উইলিসের, ঠিক আছে? And এটা হচ্ছে লেফট পোর্শনটা সার্কেল অফ উইলিসের। এটা কি ভেসিলার আর্টারি, দিস ইজ দ্য পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি, পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, this is the middle meningeal artery, middle cerebral artery, this is the anterior cerebral artery. These internal capsule, the different parts of the internal capsule আমি আগে বলেছি rostrum বা anterior limb, this is the genu, this is the posterior limb, বিভিন্ন জায়গায় বিভিন্ন বলেছে, this is the sublentiform part, this is the retrolentiform part, this is the splenium. Okay, splenium of internal capsule. So different parts এ blood supply different. Okay, দেখেন এখানে anterior পার্টে কে সাপ্লাই দিচ্ছে, anterior cerebral artery, মিডল পার্টে সাপ্লাই দিচ্ছে মিডল cerebral artery, posterior পার্টে সাপ্লাই দিচ্ছে posterior cerebral artery. সো এটা জানার আমার কি দরকার, মানে এটা কি দরকার আমাদের ব্লাড সাপ্লাইটা জানার এত কি দরকার? দেখা গেছে যে এই যে ধরেন এটা যদি হয় ইন্টারনাল ক্যাপসুল, এবং এগুলো হচ্ছে ব্রেন নিউক্লিয়াস, দিস ইজ দ্য ব্রেন নিউক্লিয়াস, এগুলোকে বলছিলাম গ্রে ম্যাটার, এগুলো হচ্ছে গ্রে ম্যাটার। এই গ্রে ম্যাটারের ফাঁক দিয়েই তো যখন নাকি আমার একটা নির্দিষ্ট জায়গা দিয়ে এইগুলো নার্ভ ফাইবার গুলো কনভার্জ করেছে সেই জায়গাটাকে আমি বলছি ইন্টারনাল ক্যাপসুল, ঠিক আছে? এই দিক দিয়েই নার্ভ ফাইবার গুলো মেনলি আসা যাওয়া করছে। তো দেখা গেছে যে it is seen that from the bodyর anterior part দিয়ে যায় হচ্ছে the fibers which are coming from the upper limb and trunk. From this area the nerve fiber exists or come, and the fibers
coming or going to the lower limb usually resides in this area of internal capsule. Sorry, through this, sorry, through this area of internal capsule. Okay, এখন এখন ধরেন ব্লাড সাপ্লাই যখন কোনো হ্যাম্পার হলো, ধরেন আমাকে অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি আমার কোনো কারণে কাটা গেল, সরি মিডল সেরেব্রাল আর্টারি কোনো কারণে কাটা গেল, তাহলে এই 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 পার্টটা আমার হ্যাম্পার হবে। আমি একটু আবার যাই, সাপোজ এই এরিয়াটাতে কোথায় থাকে, মেনলি হচ্ছে আমার ট্রাঙ্ক এবং আপার লিম্বের যে ফাইবার গুলো এই এরিয়া দিয়ে যাওয়া আসা করে। তো কোনো কারণে মিডল সেরেব্রাল আর্টারি যদি হ্যাম্পার হয়, তাহলে ট্রাঙ্ক থেকে আসছে এবং ট্রাঙ্কের দিকে যাচ্ছে কর্টিক্যাল এরিয়া থেকে যেসব ফাইবার গুলো সেগুলো হ্যাম্পার করবে। তো ট্রাঙ্কের মোটর এবং সেন্সরি ফাংশন দুটোই হ্যাম্পার হবে। তো যে ধরনের হ্যামোরেজিক স্ট্রোক আছে, যদি ধরেন ইন্টারনাল ক্যাপসুলের বডিকে ইনভলভ করেছে, সেই ক্ষেত্রে আমার কি হবে, ট্রাঙ্ক এবং আপার লিম্বের বোথ সেন্সরি মোটর ফাংশন দুটাই লস হবে। আমি এই কারণে জানতে হবে যে এই ইন্টারনাল ক্যাপসুলের ব্লাড সাপ্লাই যেহেতু ডিফারেন্ট, ইনভলভিং ব্লাড ভেসেল যদি ডিফারেন্টলি ইনভলভ হয়, যে অ্যান্টেরিয়র যদি সেরেব্রাল আর্টারি যদি ইনভলভ হয়, তাহলে এটা একভাবে সেন্সরি মোটর ফাংশনকে হ্যাম্পার করবে। মিডল সেরেব্রাল আর্টারি যদি ইনভলভ হয়, তাহলে এটা মেইনলি ট্রাঙ্ক এবং আপার লিম্বকে, এবং পোস্টেরিয়র সেরেব্রাল যে আর্টারি যদি ইনভলভ হয়, মেইনলি হচ্ছে এটা লোয়ার লিম্বের ফাইবার গুলোকে ইনভলভ করবে, মোটর সেন্সরি ফাংশনকে ইনভলভ করবে। অথবা কোনো হ্যামোরেজিক স্ট্রোক আসলো যেটা ইন্টারনাল ক্যাপসুলের এই জায়গাটাকে হ্যাম্পার করেছে অথবা ইনফ্রাকশন করেছে, সেই ক্ষেত্রে ওই যে বডির নির্দিষ্ট এরিয়ার সাপ্লাইং ফাইবার গুলো হ্যাম্পার করবে। তো এই ইন্টারনাল ক্যাপসুলের ব্লাড সাপ্লাই আঁকা এটা একটুখানি আমাদের শিখতে হবে রিটেনের জন্য, ঠিক আছে? এই কারণে শিখতে হবে যে আমাদের ইম্পর্টেন্সটা জানতে হবে। দ্যাটস অল ফ্রম নাও, থ্যাংক ইউ। আজকে আমি বেশি কথা বলতে চাইনি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। ম্যাম ইন্টারনাল ক্যাপসুলটা কি বেসাল গ্যাংলিয়াতে থাকে? না 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 না, বেসাল গ্যাংলিয়া তো হচ্ছে গ্রে ম্যাটার। বেসাল গ্যাংলিয়া আমি পড়াবো আগামী সপ্তাহে, পরের সপ্তাহে। বেসাল গ্যাংলিয়াটা হচ্ছে মেইনলি গ্রে ম্যাটার, মানে নার্ভ সেল বডি, সেল বডি। হ্যাঁ, আর ইন্টারনাল ক্যাপসুল হচ্ছে হোয়াইট ম্যাটার, এখানে শুধু নার্ভ সেল ফাইবার থাকে। আপনারা ছবি দেখেন, ছবি না দেখলে না এটা ক্লিয়ার হবে না, আমি তো এতগুলো ছবি দেখাতে পারবো না। ইন্টারনাল ক্যাপসুলের ব্লাড সাপ্লাইটা ইম্পর্টেন্ট কোন আরেকটা যদি একটু বলতেন। মানে এই ইন্টারনাল ক্যাপসুলটা কি, মানে একটা নির্দিষ্ট ইন্টারনাল ক্যাপসুলে একটা নির্দিষ্ট জায়গা থেকে, সাপোজ আমি এই এরিয়াটাকে আমি সিলেক্ট করলাম কর্টিকো বালবার এরিয়া, ঠিক আছে? এখন এই কর্টিকো বালবার এরিয়া দিয়ে আমাদের ফেস থেকে যেসব ইনফরমেশন, মানে ফেসের সেন্সরি সাপ্লাই দেওয়ার জন্য কি করতে হবে, ফেস থেকে সেন্সরি ইনফরমেশন আমার কর্টেক্স পর্যন্ত যেতে হবে, আর কর্টেক্স থেকে মোটর ফাংশন, আমি যে কথা বলছি তার জন্য কি করতে হবে, মোটর ফাংশন আবার কি করবো, কর্টেক্স থেকে আমার ফেস পর্যন্ত আসতে হবে। এখন দেখা গেছে যে এই ফেস পর্যন্ত আসা যাওয়ার জন্য, হ্যাঁ, আমার সাপোজ ফেস পর্যন্ত আসা যাওয়ার জন্য, হ্যাঁ, এই যে ফেস পর্যন্ত এটা তো আমি কোন সেকশনে দেখছি, আমি দেখছি হচ্ছে আমি কর্নাল সেকশনে, ঠিক আছে? সেক্রেটারি সেকশন কি আছে? হ্যাঁ আছে, এটা হচ্ছে আমার হরিজন্টাল সেকশন। তাহলে ফেস পর্যন্ত আসা যাওয়ার জন্য আমার এই এরিয়াটাকে আমি ইউজ করি, ঠিক আছে? এখন এই এরিয়াতে সাপ্লাই দেয় হচ্ছে আমার মিডল সেরেব্রাল আর্টারি, ঠিক আছে? এখন কোনো কারণে মিডল সেরেব্রাল আর্টারি ফাংশন লস করলো, ইনফ্রাক্ট হলো, থ্রম্বোসিস হলো বা হ্যামোরেজ হলো ওই ইন্টারনাল সেরেব্রাল আর্টারি, তখন কি করবে, আমার এই এরিয়াটা সাপ্লাই নষ্ট হবে না, তখন এরিয়াটা কি আর কাজ করবে? ওর সাপ্লাই না থাকলে কাজ করবে না, তখন আমার ফেসের মোটর এবং সেন্সরি দুইটাই ফাংশনই লস হবে। কারণ ফেস থেকে যে সেন্সিটিভ ফাংশনটা এই এরিয়া দিয়ে কর্টেক্সে যাবে, আবার কর্টেক্স থেকে ফেস পর্যন্ত ঠিক এই এরিয়াটা দিয়ে কি হবে, ফেসে আসবে মোটর ফাংশন, কিন্তু এই এরিয়া তো কাজই করছে না, তার তো সাপ্লাই নেই, ঠিক আছে? ওকে ম্যাম, থ্যাংক ইউ। তো এই জন্য আমার ব্লাড সাপ্লাইটা জানতে হবে যে কোন ব্লাড সাপ্লাই, মানে
কোন ব্লাড ভেসেল কোন অংশটাকে সাপ্লাই দিচ্ছে, ঠিক আছে। আর কোনো কারণে একটা পেশেন্টের ধরেন হ্যামোরেজ হলো, আমি বুঝতে পারলাম যে তার মিডল সেরেব্রাল আর্টারি মেইনলি ইনভলভ, এবং সেই মিডল সেরেব্রাল আর্টারি সাপ্লাইং এরিয়াগুলো আবার থ্রু আউট কি করতে হবে, পরীক্ষা করে দেখতে হবে মিডল সেরেব্রাল আর্টারি কোথায় কোথায় সাপ্লাই দেয়। তখন দেখা গেল যে মিডল সেরেব্রাল আর্টারি তো ইন্টারনাল ক্যাপসুলের বডিকে সাপ্লাই দেয়, তাহলে বডি দিয়ে কোন কোন ফাইবার গুলো যায়, এই জায়গার ফাইবার গুলো বডি দিয়ে যায়, তাই দেখি ওই জায়গাগুলো ফাংশন গুলো ঠিক আছে কিনা, ওগুলো আমাকে সার্চ করতে হবে। বুঝতে পেরেছেন কি বিষয়টা? Yes, ma'am. Thank you. হ্যাঁ, বিষয়টা এরকম, ঠিক আছে। এখন সেলগ্রাম থেকে দ্যাটস অল। আমার ইমেল আইডি দেওয়া আছে, আপনাদের কোনো কোশ্চেন থাকলে মেইলে করতে পারেন যদি মনে করেন। আর কোনো প্রশ্ন থাকলে বলবেন, নাকি লিভ করব? লিভ করে যাই, হ্যাঁ। আসসালামু আলাইকুম ম্যাম, একটা Assalamualaikum. কোশ্চেন ছিল ম্যাম। কিছু বলবেন? ইয়েস ম্যাম, একটা ম্যাম জানার ছিল ম্যাম একটা হ্যাঁ বিষয়। হ্যাঁ, শিওর শিওর, বলেন। ম্যাম নিউরো অ্যানাটমি তো ম্যাম অনেক ভাস্ট ম্যাম, পড়া ম্যাম কিভাবে পড়বো বুঝতেছি না আসলে। আচ্ছা, নিউরো অ্যানাটমি প্রথমে যে চ্যাপ্টার গুলো আছে, যে নিউরন কি, সাপোর্টিং সেল কি, হ্যাঁ, এগুলো আসলে একটু প্রথম দিকে একটু ক্লামজি লাগবে, ওটা আপনি সেল থেকেই পড়বেন, ঠিক আছে। তারপরে জি জি সেরেব্রাম, হ্যাঁ ওটা আপনারা স্নেল থেকেই পড়বেন। আমি বলবো একদম স্নেলের প্রথম 3টে চ্যাপ্টার ঠিকভাবে পড়বেন প্রথম থেকে শেষ পর্যন্ত, সেটা বুঝেন অথবা না বুঝছেন, না বুঝলেও পড়ে যাবেন। আমার কথা হচ্ছে সেটা, যে আমি বুঝতেছি না বই বন্ধ করে রেখে দিই, বিষয়টা যেন তা না থাকে, ঠিক আছে। কিন্তু ফার্স্ট মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে প্রথম চ্যাপ্টারে পড়া শুরু করার আগে প্রথম চ্যাপ্টারে যতগুলো ছবি আছে, আগে ছবি এবং ক্যাপশন লেবেলিং গুলো আমরা আগে পড়ে ফেলবো, ঠিক আছে। এই জিনিসগুলো যখন পড়ে ফেলবেন তখন আপনার মধ্যে একটা কি হবে, মেমোরি লোড হবে, ঠিক আছে। মেমোরি যখন লোড হয়ে যাবে তখন আপনি যখন পড়বেন তখন ওই মেমোরির সাথে কোরিলেট হবে বিষয়টা, তখন আপনি পড়ার সময় কিছু হলেও বুঝবেন। আমি কি বুঝাতে পারছি বিষয়টা? জি ম্যাম। হ্যাঁ, তখন আপনি পড়ার সময় কিছু হলেও বুঝবেন, কিন্তু আমি বলবো না যে আপনি পুরোটা বুঝবেন। আপনি যতটা বুঝেন প্রথম 3টা চ্যাপ্টার চোখ বন্ধ করে পড়ে ফেলেন, ঠিক আছে। তারপরে সেরেব্রাম, সেরেব্রাম শুরু করবেন না, আপনি স্নেলটাই পড়বেন। সেরেব্রামে দেখেন ফাংশনাল এরিয়া সহ 2টা চ্যাপ্টার মনে হয় আছে সেরেব্রামে, স্নেলে। এই 2টা চ্যাপ্টারেরও একই ভাবে প্রথমে ছবি লেবেলিং এবং ফিগার ক্যাপশন সবগুলো আগে পড়ে ফেলবেন, তখন আপনার মেমোরি লোড হয়ে যাবে। এবং পড়ার সময় তখন হচ্ছে যে ছবিটা উল্টে উল্টে দেখতে ইচ্ছা করবে, আরে ছবিটা যেন কি দেখেছিলাম, ছবিটা যেন কি দেখতাম, এই যে বারবার দেখবেন ছবিটা উল্টায় উল্টে পড়ার সময়, তখন দেখবেন মেমোরিটা আরো সুন্দর করে গেঁথে গেছে। আপনারা পড়েন, ওই 2টা অংশ পড়েন, সবার পরে যদি সময় থাকে দত্ত করবেন, ঠিক আছে। আর দরকার কোনো সমস্যা নাই, আপনারা একটু মেইলে নক করে রাখেন, অথবা আমার মোবাইল নাম্বারও তো দেওয়া আছে, রাজীবের কাছে আছে, ফোন করে জিজ্ঞেস করলেও আমার কোনো অসুবিধা নেই, আমি বিরক্ত হব না। কিন্তু আমি যদি ফোন না ধরি তাহলে বারবার করবেন। আচ্ছা থ্যাংক ইউ ম্যাম। ম্যাম আরেকটা কথা ছিল ম্যাম, জি বলুন। বিশ্রামের নিউরো অ্যানাটমিটা কেমন হয়? আচ্ছা, বিশটামে নিউরো অ্যানাটমি না আমি পড়িনি, তবে বিষয়টা কি, নতুন বই থাকলে অনেক ভুল থাকে। ইস্টাম সিং এর তো নতুন বই, মানে পুরার এডিশন তো কম, মাত্র হয়তো 2টা বা একটা এডিশন আছে, ঠিক আছে। আমি ওনার বইটা আমি দেখেছি, হ্যাঁ, কিন্তু আমার কাছে আমি পড়িনি, কারণ হচ্ছে বোঝায় কতটুকু বলতে পারছে এটা আমি জানি না। তবে আপনি যদি বুঝেন, আপনি যদি মনে করেন যে বিক্রম সিং পড়ে আপনি কমফোর্ট ফিল করছেন, পড়বেন, কোনো অসুবিধা নেই। পড়ে যে যে কনফিউশন সেটা দাগায় রাখবেন, আমাকে জিজ্ঞেস করবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, ওকে, তাহলে লিভ করবো। ইয়েস ম্যাম, লিভ করতে পারেন। আচ্ছা, নেক্সট ক্লাস হবে আমার মানে বেজাল গ্যাংলিয়া নিয়ে, ঠিক আছে। মানে এই সপ্তাহে হবে না, পরের সপ্তাহে। আর আপনাদের নেক্সট ক্লাস নেবে ডক্টর জুবাইদা, উনি আপনাদের ব্রেন স্টেম পড়াবে, ঠিক আছে। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালাম। থ্যাংক ইউ ম্যাম। Assalamualaikum. আসসালামু আলাইকুম ম্যাম।